নমস্কার, আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের প্রাইম টাইম ডিবেট। এই সময় আপনারা জানেন যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে এখন বাংলাদেশে বিগত কয়েকদিন ধরে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে, যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত খারাপ। বাংলাদেশের এই মুহূর্তে যা রাজস্ব আদায়, তার 3 ভাগের প্রায় 1.5 ভাগেরও বেশি টাকা চলে যাচ্ছে বাংলাদেশের ঋণ শোধ করতে গিয়ে। আপনারা জানেন যে শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে যে বিপুল পরিমাণ আর্থিক লুট হয় এক প্রকার, সেটাকে সামাল দেওয়ার জন্য বাংলাদেশ বিপুল পরিমাণ টাকা ধার করে বিদেশ থেকে, এবং সেই টাকা শোধ করতে গিয়ে এখন কার্যত ঋণে জর্জরিত বাংলাদেশ। তার মধ্যে বাংলাদেশে যারা বলছিলেন যে দ্বিতীয় অভ্যুত্থান হয়েছে, আরেকটা মুক্তিযুদ্ধ হয়েছে, সেই ইউনুসকে যারা নিয়ে এলেন, স্বাগত জানালেন, সেই ইউনুসেই এখন নাপসন্দ সেই সমস্ত রাজনৈতিক দল, জামাত সহ বিভিন্ন নেতারা, তারা প্রকাশ্যে বলছেন তাদের আর ইউনুসকে পছন্দ নয়। এদিকে ইউনুস ঘোষণা করে দিয়েছেন যে আগামী কয়েক মাসের মধ্যে বা দেখা যাচ্ছে এই বছরের শেষে, আগামী বছরের শুরুর দিকে নির্বাচন তিনি করতে চান, কিন্তু ইউনুসের হাতে নির্বাচন করতে রাজি নন আবার তারা। ফলে টালমাটাল এই বাংলাদেশে খুব স্বাভাবিকভাবেই যে কার্যত ড্রাম বাজাতে চলে আসবে পাকিস্তান, এটা ভারতে বসে আমরা খুব ভালো করেই জানি। আপনাদের একটু মনে করিয়ে দিই যে যখন আফগানিস্তান কার্যত তালিবানদের দখলে, আপনাদের মনে আছে যে ঠিক সেই সময় আইএসআইয়ের পক্ষ থেকে, পাক আর্মির পক্ষ থেকে সেখানেও তারা টিম গিয়ে হাজির, এবং সেখানে তারা আসর জমাতে সেভাবে পারেনি। কারণ আমরা অনেকে এ নিয়ে আলোচনা হয়েছে এই স্টুডিওতে যে কূটনৈতিক দিক থেকে অনেক বেশি অভিজ্ঞতা রয়েছে তালিবানদের, কারণ ওটাই তাদের প্রথমবার মসনদ দখল ছিল না, এর আগেও তারা একবার মসনদ দখল করেছেন। স্বাভাবিকভাবে বাংলাদেশের এই উদ্ভূত পরিস্থিতিতে আমরা দেখলাম যে যেভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের ফাঁকে দেখা করলেন মোহাম্মদ ইউনুস, তখনই বোঝা গিয়েছিল যে কার্যত পাকিস্তানের কাছে তারা আত্মসমর্পণ করেছে। আমাদের কনসার্ন ছিল এটাই যে বাংলাদেশ ভারত সীমান্তে কাঁটাতার দেওয়ার সময় যেভাবে বাংলাদেশের জনতাকে সামনে রেখে একটা ক্যাওয়াস সিচুয়েশন, একটা উত্তেজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছিল, সেখানে এই কারণে একটা উদ্বেগজনক জায়গা তৈরি হচ্ছিল। এবং আমরা ভারতের পক্ষ থেকে, এর পক্ষ থেকে বিবৃতি দিয়ে বারবার আমরা দেখিয়েছি যে তারা পরিষ্কার বলেছেন যে এটা কাম্য নয়। কারণ ভারত বাংলাদেশ সীমান্তের বর্ডার দীর্ঘদিন ধরে যেখানে ওপেন বর্ডার হয়ে রয়েছে, সেগুলোকে বর্ডার বা ফেন্সিং দেওয়ার কাজ শুরু হয়েছে অনেকদিন ধরে। কিন্তু আমাদের কাছে যেটা সবচেয়ে তাৎপর্যপূর্ণ বা গুরুত্বপূর্ণ, যে যখন বাংলাদেশ এইরকম একটা উদ্ভূত পরিস্থিতির মধ্যে রয়েছে, টালমাটাল পরিস্থিতির মধ্যে রয়েছে, সেই সময় আইএসআইয়ের পক্ষ থেকে 4 জন প্রতিনিধি দুবাই হয়ে তারা চলে এলেন বাংলাদেশে। বাংলাদেশের মাটিতে পা দিয়ে কোথায় কোথায় তারা গেলেন, যেটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। ঠিক যে দুদেশের পক্ষ থেকে পুরো বিষয়টিকে গোপন রাখা হয়েছে। ডিজি আইএসপিআর এবং আইএসপিআর বাংলাদেশ তারা পরিষ্কার করে বলতেই পারছেন না যে তারা তাদের কোনো প্রতিনিধি বাংলাদেশের মাটিতে পা দিয়েছেন। কিন্তু দেখুন, পড়শি দেশ ভারতবর্ষের কাছে এই খবর অজানা নয়। তারা কোথায় গেছেন, কি কি করেছেন, কি স্ট্র্যাটেজিক বৈঠক হয়েছে, সব ভারতের কাছে তথ্য রয়েছে, এবং সেটাই স্বাভাবিক। কিন্তু কোথায় আমাদের কনসার্ন তৈরি হচ্ছে, কেন বাংলাদেশের সীমানা নিয়ে বা বাংলাদেশের সীমানায় বসে আইএসআই এর এই বৈঠককে আমরা একেবারেই ভালো চোখে দেখছি না, সেটা নিয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। আমরা আগে প্রতিবেদন আপনাদেরকে দেখাই, তারপর আমরা এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। দেখুন, 2009 সালের পর 2025 সাল, অশান্ত বাংলাদেশে এবার পাকিস্তানের গুপ্তচর সংস্থার প্রতিনিধিরা চূড়ান্ত ভারত বিরোধিতাকে কাজে লাগাতে চাইছে পাকিস্তান। তাই চূড়ান্ত গোপনীয়তার মধ্যেই মঙ্গলবার বাংলাদেশে পা রাখে 3 সদস্যের আইএসআই টিম। দুবাই হয়ে EK-586 বিমানে ঢাকায় নামে পাক টিম। স্বাগত জানান বাংলাদেশের DGFI এর অফিসার। টিমে ছিলেন আইএসআই ডিরেক্টর জেনারেল মেজর শাহিদ আমির আফসার। এই শাহিদ আমির আফসার চীনের সামরিক অ্যাটাসে হিসেবে মোতায়েন থাকায় চীনের সঙ্গে সম্পর্ক ভালো। আফসারের সঙ্গে ছিলেন মেজর জেনারেল আলম আমির আওয়ান ও SSG কর্তা মোহাম্মদ উসমান লতিফ। কিন্তু এই সফরকে দুদেশই সরকারিভাবে স্বীকার করেনি।
বাংলাদেশ সফরে গিয়েই প্রথম গাজীপুরের সমরাস্ত্র কারখানায় শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র বানানোর প্রস্তাব দিয়েছে পাকিস্তান। এর মধ্যেই সামনে এসেছে বাংলাদেশ সেনা প্রধানের একটি ভিডিও। সেখানে শোনা যাচ্ছে বাংলাদেশ এবার নিজেই অস্ত্র তৈরি করবে। বিগত কয়েক বছরে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তথা বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন ও উন্নয়ন সাধিত হয়েছে। যুদ্ধোপযোগী এবং আধুনিক প্রযুক্তির যে কোনো প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র সরঞ্জাম যোগান দেওয়ার ব্যাপারে আমি সর্বদা সচেষ্ট থাকব। ইতিমধ্যে আমরা ইন্ডিজিনিয়াস ডিফেন্স ইন্ডাস্ট্রি তৈরির কার্যক্রম শুরু করেছি, যা আমাদের সক্ষমতাকে অনেকাংশে বৃদ্ধি করবে। পাক টিমের বাংলাদেশ সফরে মূল এজেন্ডা যে ভারত বিরোধিতা তা সকলেরই জানা, তাই কড়া নজর ছিল ভারতের। বাংলাদেশ সফরে বৃহস্পতিবার পাক গুপ্তচর সংস্থা বৈঠক করে। চট্টগ্রামে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীনের কয়েকজন নেতার সঙ্গে আলোচনা। পাক গুপ্তচর সংস্থার একটি বৈঠকের খবর মিলেছে বাংলাদেশের রংপুর এলাকায়। ভৌগোলিক দিক থেকে শিলিগুড়ির চিকেন নেক থেকে এই রংপুরের দূরত্ব 130 কিলোমিটার। উত্তর পূর্বের রাজ্যগুলিতে ফের সন্ত্রাস ও হিংসার আগুন জ্বালানোর পরিকল্পনা। হাসিনা ক্ষমতায় আসার পরই বাংলাদেশের দুর্গম পার্বত্য চট্টগ্রামে সেনা অভিযান চালিয়ে আলফা স্বাধীনের প্রশিক্ষণ ক্যাম্পগুলি ভেঙে দেয়। হাসিনা সরতেই তাই আলফার সেই নেটওয়ার্ক চাঙ্গা করতে ফের সক্রিয় আইএসআই। পাশাপাশি সামনে আসে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য। পাক টিমের পরবর্তী সফর ছিল কক্সবাজারের কাছে পাক প্রশিক্ষণে তৈরি রোহিঙ্গা জঙ্গি সংগঠন আরসার ক্যাম্প। বাংলাদেশ পাক সেনার মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় নিয়েও চুক্তি হয় বলে খবর। ভারতীয় গোয়েন্দাদের আশঙ্কা, গোয়েন্দা তথ্য বিনিময় চুক্তির ফলে অনায়াসেই ভারত বাংলাদেশ সীমান্তের সব তথ্য চলে যাবে পাকিস্তানের হাতে। হাত ঘুরে সেই তথ্য পৌঁছে যাবে চীনের হাতেও। এমনিতেই গত কয়েকদিন ধরে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে উত্তেজনা ছড়িয়েছে। বিএসএফ এর পূর্বাঞ্চলীয় কমান্ডের তরফে বিভিন্ন সীমান্ত এলাকা পরিদর্শন করেছেন বিএসএফ এর শীর্ষ আধিকারিকরা। এদিন একটি বিজ্ঞপ্তি জারি করে বিএসএফ জানিয়েছে ৭৬তম প্রজাতন্ত্র দিবসের আগে ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত উত্তর পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্য ও পশ্চিমবঙ্গে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত এলাকায় কড়া নজরদারি চলবে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসি। আমাদের সঙ্গে যারা আলোচনায় রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, অবসরপ্রাপ্ত সেনাকর্তা। স্যার, আমাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, আপনাকে স্বাগত জানাই। আমার সঙ্গে রয়েছেন কূটনৈতিক বিশেষজ্ঞ শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, স্যার আপনাকে স্বাগত জানাই। আমি আজকের এই আলোচনা প্রথম উৎপল ভট্টাচার্য, লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যকে দিয়ে অনুষ্ঠান শুরু করব। স্যার, আমার এই গোটা প্রতিবেদনে অনেকগুলো এজেন্ডা নিয়ে আমি একে একে আলোচনা করতে চাইব। প্রথম যে বিষয়টা আমার কাছে কনসার্নিং মনে হচ্ছে যে ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময়ের কথা বলা হচ্ছে। এবার এই গোয়েন্দা তথ্য বিনিময় মানে ধরে রাখতে হবে আমাদের ইস্টার্ন পার্টের যদি কতগুলো পোরাস বর্ডার রয়েছে, গোয়েন্দা তথ্য যদি বিনিময় হয় এবং তাতে পাকিস্তান এই গোয়েন্দা তথ্য হাতে পাওয়ার পর কোন কোন ক্ষেত্রে ভারতের চিন্তার কারণ থাকতে পারে? লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, এই প্রশ্ন আপনার জন্য। দেখুন, এটা যে ওরা করবে, পাকিস্তান, আমি তো চায়নাকেও বলবো, দে আর এক্সপার্ট ইন ফিশিং ইন ট্রাবল ওয়াটার, যেটাকে বলে। পাকিস্তানের সুবিধা হচ্ছে দে উইল fish in the troubled water and they will make sure they never catch the fish. এইটা পাকিস্তানের আইএসআইএস ট্যাকটিক্স। তো ওদের যে 4 স্পাই মাস্টার এসেছিলেন, সুজি মেজিজাল, আলম আসির ও এসেছিল, তার মধ্যে শাহিদ আমির আফসারও এসেছিলেন। দে আর ভেরি ফেমাস স্পাই মাস্টার্স ইন ফ্যাক্ট। মানে ওদের পেন্টাগনেও রাখা হয়, এত বড় বড় স্পাই মাস্টার। চীনের সঙ্গেও ভালো সম্পর্ক আছে, ওখানে উনি ডিফেন্স অ্যাটাচে ছিলেন আফসার। তো ওরা বাংলাদেশে এসে, এর আগে এটা বলে রাখা উচিত, বাংলাদেশের একটা টিম কিছুদিন আগে সেখানে ঘুরে আসে। কিছুদিন আগে মানে ওরা বোধহয় 11 to 14 গিয়েছিল, আর দে হ্যাভ কাম জাস্ট আফটার দ্যাট। তো এসে এগুলো বিনিময়, এগুলো খুব ভালো একটা জিনিস
যে আমাদেরও ইন্টেলিজেন্স নেটওয়ার্কটা এমন যে আমরা প্রত্যেকটা গতিবিধি ঠিক করে ওদের জানছি। আমাদের সব থেকে বড় মুশকিল এই পুরো গেমটাই হচ্ছে ওদের they want to do something before 26 January. BSF Eastern Command, of course, they have issued the op alert, আপনি যে করে বললেন। এক্স্যাক্টলি। হ্যাঁ, 4096 কিলোমিটার সব স্টেটগুলো, মানে 8টা এখন হয়ে গেছে নর্থ ইস্টার্ন স্টেটস ওয়েস্ট বেঙ্গলে, তার মধ্যে 4টেতে বর্ডার আছে, মিজোরাম, আসাম, ত্রিপুরা, মণিপুর, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো আছেই 2000 কিলোমিটারের বেশি। সেখানে অপ অ্যালার্ট ইস্যু হয়েছে। অপ অ্যালার্ট ইস্যু হওয়া মানে পেট্রোলিং, ডমিনেশন অফ দ্য গ্রাউন্ড, এসবগুলো হবে। এগুলো বুক বাজিয়ে তো আমরা বলবো না। এখন ওদের সব থেকে বড় সুবিধা, একটা কোনো গন্ডগোল পাকিয়ে দেবে, 2-4টে এক ঘটনা হলেই 26 জানুয়ারি আশেপাশে হলে দে উইল ক্যাচ দ্য আইবলস। ওরা এই সেকেন্ডারি মেথড, যেটাকে আমরা প্রক্সি ওয়ার বলি, সেই হিসেবেই খেলবে। ওদের তো আর ডাইরেক্ট, আর তাতেই একটা বিরাট কিছু একটা লোকের রিয়াকশন পাবে। অ্যান্ড ফাইনালি দে হ্যাভ গট ওয়ান ভেরি ফেমাস কার্ড ইন দেয়ার পকেট which is known as the victim card. মানে দুর্বল চিত্তের পাকিস্তানের এটাই এখন উদ্দেশ্য যে বাংলাদেশের ইস্টার্ন রিজিয়ন দিয়ে ঢুকে যদি ভারতকে একটুখানি উস্কানি দিয়ে কোনো রকম গন্ডগোল পাকানো যায়। মানে যেটা বললেন না, আলফা টালফা, যে পুরনো লিডার ফিরার প্রফুল্ল, এদের দিয়ে, আর ওসব জায়গায় তো স্লিপার সেল যেটুকু বলে, স্লিপার সেলস গুলোকে তো একটা রিটেনশন মানি দিয়ে সব সময় ইনঅ্যাক্টিভ থাকলেও স্লিপার সেল ইজ দেয়ার। ওই জন্যই বলে স্লিপার সেল। এরকম তো নয় যে ওরা কিছু কাজ করছে না, দে আর কালেক্টিং ইন্টেলিজেন্স, সবকিছু খোঁজ খবর রাখছে, আর ওগুলো এখন অ্যাক্টিভেটও করা হয়েছে। তো সেসব দিক দিয়ে আমাদেরও মানে খুব সজাগ রাখতে হবে। বাট উই হ্যাভ টু ডু আ লট অফ টাইট রোপ ওয়াকিং। আপনি এই যে কথাটা একটু আগে বলছিলেন যে এটা একটা খুব কনসার্নিং এই কারণে যে আমাদের বাংলাদেশের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনোদিনই আমাদের সঙ্গে যে খুব খারাপ সম্পর্ক সেটা নয়। কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে হয়তো সম্পর্ক খারাপ হয়েছে, জল চুক্তি বা ইত্যাদি ইত্যাদি নিয়ে, কিন্তু হাসিনার সময়কালে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কোনোদিনই খারাপ নয়, বরং সবচেয়ে মিত্রতার দেশ যদি কেউ থেকে থাকে পড়শি দেশ হিসাবে, তাহলে বাংলাদেশই। আমার শুভাশিস বন্দ্যোপাধ্যায়, আপনার কাছে যেটা আমি জানতে চাইবো, যে লোকটা বিশ্বের শান্তি পুরস্কার পেলেন, নোবেল শান্তি পুরস্কার পেলেন, যে লোকটা ভারত বিশ্বের অর্থনীতিকে, গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার কথা বললেন, তার দেশেই সবচেয়ে বেশি খারাপ অবস্থা অর্থনীতি, তিনি স্বীকার করছেন না, সেটা আলাদা কথা। কিন্তু মোহাম্মদ ইউনূস, তিনি কোথাও জঙ্গি জিহাদিদের কাছে হাতের পুতুল হয়েছেন সেটাও আমরা জানি, কিন্তু পাকিস্তানের কাছে, খান সেনাদের কাছে মাথা নুইয়ে দেবেন, মানে মুক্তিযোদ্ধার ইতিহাস তো ভুলেছেন, আগেই বোঝা গেছে যখন বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়েছে, কিন্তু এইভাবে খান সেনাদের কাছে মাথা নুইয়ে দেবেন মোহাম্মদ ইউনূস, এটা বোধহয় এতটা বোধহয় আমরা ভাবিনি। দেখো, একটা কথা আমরা সবাই বলি, সেটা হলো যে যার যেটা সাবজেক্ট লাইন সে সেই নিয়ে কথা বলাটাই ভালো। ঠিক। মোহাম্মদ ইউনূস যদি যেভাবে আজকের ডেটে দাঁড়িয়ে উনি ডিপ্লোমেসি নিয়ে কথা বলছেন, যেভাবে উনি ন্যারেটিভ তৈরি করছেন ফরেন পলিসি নিয়ে, আমার মনে হয় আমি ওপেন চ্যানেলে বসে কত্থক নিয়ে কথা বললে একই রকম শোনাবো আর কি। মানে ইট ইজ ইকুয়ালি ইডিওটিক। এবার দ্বিতীয় কথাটা হলো যে আজকের ডেটে দাঁড়িয়ে উনি যে কথাগুলো বলছেন, উনি উনার সাবজেক্ট এক্সপার্টাইজি নিয়ে যতদিন উনি ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব নিয়েছেন, আজ অব্দি একটা স্টেটমেন্টও করেননি। হি হ্যাজ নট প্রডিউসড এ সিঙ্গেল পলিসি অন ইকোনমিক ডেভেলপমেন্টস। হি হ্যাজ নট প্রডিউসড এ সিঙ্গেল পলিসি অন ফিউচার অফ বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। উনি বারবারই বলে যাচ্ছেন ভারত খারাপ, উনি বারবারই বলে যাচ্ছেন আমরা খুব ভালো মানুষ, চায়না আমার দুর্দান্ত বন্ধু, পাকিস্তান আমার দুর্দান্ত বন্ধু। আমি মেনে নিলাম ভারত খারাপ, তর্কের খাতিরে মেনে নিলাম। চায়না এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় এবং চতুর্থ দেশ পৃথিবীতে এরকম হতে পারে না। অথচ আজকের ডেটে দাঁড়িয়ে যদি বলো মূল্যবৃদ্ধির জায়গায় কোথায় দাঁড়িয়েছে বাংলাদেশ, এভরিবডি নোজ। আজকের ডেটে দাঁড়িয়ে বাংলাদেশের কোনো ফিউচার পলিসি নেই। আমার কথা হলো যে আজকের ডেটে যে বাংলাদেশ হ্যাজ টার্নড ইটসেলফ ইনটু আ টুল, এটা সবাই বুঝতে পারছে। ইট ইজ নাও আ ডিপ্লোম্যাটিক টুল অ্যান্ড এ ভেরি ভালনারেবল ল্যান্ড। যে কেউ সেটাকে যেমন তেমন খুশিভাবে ইউজ করতে পারে। আজকের ডেটে দাঁড়িয়ে বলছে মিলিটারি ইনভেস্টমেন্টসের কথা, এক্ষুনি ওনাদের চিফ বলছিলেন আর্মসের ট্রেডিং এর কথা। আমি বলবো কালকে ওখানে ট্রেনিং সেল হবে না, কেউ বলেছে? মজাদার হচ্ছে এই গাজীপুরের সমরাস্ত্র কারখানাটা পাকিস্তানি মুক্তিযুদ্ধের সময় গুড়িয়ে দিয়েছিল,
তারাই এসে এখন সেখানে ইনভেস্ট করবেন বলছেন এবং সেখানে বাংলাদেশকে সেখানে অস্ত্র বানানোর জন্য প্রশিক্ষণ দেবেন বলছেন। সেটাই তো, এবার ওরা আজকের ডেটে দেখেছে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি, বাট খুব খারাপভাবে দেখতে গেলে বাংলাদেশ ইজ নাও এ ল্যান্ড অফ নেগেটিভ অপরচুনিটিস। যারা খারাপ কাজ করতে চায় তারা জায়গার কোনো অভাব হয় না, এবং বাংলাদেশ আজকের ডেটে গেট খুলে হাত জোর করে সামনে দাঁড়িয়ে আছে। অ্যাটলিস্ট সামবডি শুড কাম উইথ সাম কাইন্ড অফ এ ইনভেস্টমেন্ট। এবার এই কাইন্ড অফ এ ইনভেস্টমেন্ট নিয়ে তখনই একটা দেশ খুব ভালো মতো দৃঢ় ডিসিশন নিতে পারে, যে দেশের পলিসি মেকিং এর অবস্থান আছে, যে দেশ বোঝে যে আমাদের দেশের হিতে কোনটা ঠিক কোনটা ভুল। থার্ড, আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলতে হবে, যে তুমি বলছিলে ভারত বাংলাদেশ সম্পর্ক সম্বন্ধে। দেখো, ফরেন পলিসিতে পার্মানেন্ট ফ্রেন্ডশিপ বা পার্মানেন্ট এনিমিটির কোনো কনসেপ্ট নেই। ফরেন পলিসি ইজ অল অ্যাবাউট সিচুয়েশন অ্যান্ড টাইম। এবার পয়েন্টটা হচ্ছে বাংলাদেশকে আজকের ডেটে জানতে হবে যে বাংলাদেশের হু ইজ দি বেস্ট ফ্রেন্ড অ্যাজ অ্যান অপশন। সেখানে বাংলাদেশ যাদেরকে ফ্রেন্ড হিসাবে অপশন হিসাবে বেছে নিচ্ছে তাদের হিস্ট্রি অফ ফ্রেন্ডশিপ এতটাই ডেঞ্জারাস, ওরা একের পর এক দেশকে ব্যাংক্রাফট করতে করতে চলে এসছে। আর আরেকটা দেশ নিয়ে তো আমি বহু চ্যানেলে বলেছি, নিজেদের তারা পাজামার দড়ি খুঁজে পায় না, তারা গিয়ে লোকজনকে শেরওয়ানি গিফট করার প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছে। সো দিস কাইন্ড অফ ইকোনমিক স্টেটাস ইজ দেয়ার। আর আজকের ডেটে দাঁড়িয়ে যদি কোনোভাবে মোহাম্মদ ইউনূস এই জায়গাটাকে কন্টিনিউ করতে থাকে, সাধারণ বাংলাদেশের মানুষের পক্ষে ডিফিকাল্টি বাড়বে মানে এতটাই বাড়বে যে আরো আরেকটা যদি কোনো রকম ডিস্টারবেন্স স্টার্ট হয় উইদিন দ্য টেরিটরি অফ বাংলাদেশ, সেটা অবাক হয়েও না। মানে আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে এই স্টুডিওতে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসি, উনি যদি চান রাজি হতে, যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আগামী 1 ঘন্টা আমার একটা অর্থনীতির উপরে শো করা দরকার। এই কারণে যে মোহাম্মদ ইউনূস বোধহয় জানেন না যে ভারতের টাকার বিনিময়ে, ডলারও বলছি না, ভারতের টাকার বিনিময়ে মানে বাংলাদেশের টাকা কত পরিমাণ পড়ে যাচ্ছে উনি বোধহয় খবর রাখেন। আমি বাংলাদেশের টেলিভিশন চ্যানেলে একটা ইন্টারভিউ দেখছিলাম, আমি একটু আসতে চাইবো অধ্যাপক অরুণ বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে সেখানে মোহাম্মদ ইউনূস বলছেন খুব স্পষ্ট করে একটা কথা, যে উনি ডিপ্লোমেসির লোক নন, উনি পলিসি তৈরির লোক নন, উনি কিচ্ছু জানেন না। ওনাকে প্যারিস থেকে ডাকা হলো, উনি ডাক পেয়ে চলে এলেন, যেন নিশির ডাক পেলেন, এরকম ভাবে উনি এলেন। এবং সেখানে উনি এই কথাটা বলছেন, ওখানে কোট করছেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, বাংলাদেশ টেলিভিশনে তার ইন্টারভিউ কিছুদিন আগেই দেওয়া। তিনি সেখানে বলছেন যে আমাকে ডাকলো, আমি চলে এলাম, এবং ভারতের সঙ্গে মানে ট্রাম্প নেতৃত্বাধীন আমেরিকার সম্পর্ক নিয়ে উনি প্রকাশ্যে বলছেন এই সম্পর্ক ভালো নয়। তাহলে আমি ওনার কাছে জানতে চাই যে ঠিক অপর গোষ্ঠী যখন তারা ক্ষমতায় ছিলেন আমেরিকায়, তখন তার নৈকট্য নিয়ে তো প্রশ্ন উঠছে বা উঠবে, এবং আরো অনেক তথ্য ঘাটলে দেখা যাবে যে তিনিও বিভিন্ন রকমের অপরাধ করে বসে আছেন অলরেডি। ফলে এখানে কোথাও ইউনূস কি এবার পালানোর সময় হচ্ছে? আমি একদম আমেরিকার বেসিসে যদি ব্যাপারটাকে ভাবার চিন্তা করি। আমি একটু অন্য দিক থেকে বলি যে ইউনূস সম্পর্কে আবার একটা খবর আমি যেটা দেখলাম সেটা অতটা নেগেটিভ নয়। কারণ দেখুন, কিছুদিন আগে যখন আমাদের ডক্টর মনমোহন সিং মারা গেলেন, উনি সোজা চলে গেলেন ইন্ডিয়ান হাইকমিশনে। সেখানে গিয়ে মনমোহন সিং এর যেটা ছবি আছে সেখানে গিয়ে মাল্যদান করলেন, করে ভূয়সী প্রশংসা করলেন মনমোহন সিং এর, যে খুব ভালো মানুষ, ওনার নীতি অনুযায়ী ভারতবর্ষ আজকে এত উন্নয়ন হচ্ছে ইকোনমিক দিক থেকে, এবং আমরা চাই আমাদের সঙ্গে সম্পর্ক ভারতের ভালো থাক, আমার একান্তই ইচ্ছা যে আমাদের আবার কোঅপারেটিভ রিলেশনশিপ গড়ে তুলতে হবে ইত্যাদি, অনেক কিছু বললেন উনি। তো সেটার থেকে আমি বলছি, এটা কি এমন হতে পারে উনি সেকেন্ড থট দিচ্ছেন অ্যাবাউট রিলেশনস উইথ ইন্ডিয়া? 1 2 নম্বর, ওই বর্ডার নিয়ে বলছি, বর্ডারের কথা আপনি বলেছেন, ঠিকই বলেছেন যে গণ্ডগোল হয়েছে, বিশেষ করে আমাদের এই দিনাজপুর অঞ্চলে। কিন্তু দেখুন, আজকেই আমি পড়লাম, আমি নিয়ে এসেছি ডেটটা, সেখানে আছে যে এই ফেব্রুয়ারি মাসে 16 থেকে 19-এর মধ্যে আমাদের বিএসএফ এর যিনি প্রধান, তার সঙ্গে ওদের বাংলাদেশ বর্ডার গার্ড ওদের প্রধানের মিটিং হবে। হ্যাঁ, এবং এটা কিন্তু টয়েস পোস্টপোন্ড, আগে হয়নি 2 বার। এবং এটাও আমাদের মনে রাখতে হবে যে এই যখন এই গন্ডগোল চলছে সেই সময় এরকম একটা মিটিং আবার যদি অ্যারেঞ্জ করা হয়, তার মানে দে আর হ্যাভিং সাম সর্ট অফ রিথিঙ্কিং অ্যাবাউট দিস। থার্ড থিং, এই আমি কদিন আগে, আমি একটু আগে ওনাকে বলছিলাম যখন গাড়িতে আসছি, যে এই আজকে স্টেটসম্যান রিপোর্টটা করেছে যে ওই মেঘালয়ের সঙ্গে যে বর্ডারটা আছে বাংলাদেশে, সেইখানে সে অঞ্চলে যাতে গন্ডগোল না হয় তার জন্য আমাদের একজন সিনিয়র বিএসএফ অফিসার, সম্ভবত ডেপুটি ডিআইজি এবং ওদের ডেপুটি ডাইরেক্টর জেনারেল, এরা মিট করেছেন
এবং সৌহার্দ্যপূর্ণ মিটিং, যা রিপোর্ট করছে পেপারে। এবং তারা বলছেন যে না, আমরা চাই আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হচ্ছে বর্ডার ম্যানেজমেন্ট নিয়ে, সেটা যেন শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় থ্রু নেগোসিয়েশন, হ্যাঁ, এবং থ্রু ডায়ালগস। তো এইগুলো যদি আপনি দেখেন, মনে হচ্ছে সেটা একটা অন্য ধরনের ট্রেন্ডও ইন্ডিকেট করছে। আর ইউনিস সম্পর্কে বললে আমি বলবো, ইউনিস তো হুট করেই এসছেন এখানে। তো ইউনিসের দুটো জিনিস দেখতে হবে। একটা হচ্ছে গিয়ে ওনার একটা ব্যক্তিগত গ্রাজ ছিল হাসিনার বিরুদ্ধে, তার কারণ হাসিনার সময় উনি মানে কিছুটা অস্বস্তিতে পড়েছেন, ইত্যাদি ইত্যাদি। এমনকি বাংলাদেশ ছাড়তে বাধ্য হন। হ্যাঁ হ্যাঁ। দ্বিতীয় কথা, ইউনিস আসার পরে ওনার যে হালটা হয়েছে, ওনার তো নিজস্ব কোনো কাজের ক্ষমতা নেই। উনি অন্য কতগুলো ফোর্স যারা নাকি অ্যান্টি ইন্ডিয়া, তাদের কবলে পড়ে গেছেন। এখন উনি হয়তো ভাবছেন যে এর থেকে বেরোতে হলে আমি যদি আরেকটু পজিটিভ দিকগুলো দেখি আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের, সেটা হয়তো আমার পক্ষেও সেফ, কারণ তাই লোকই আমার এক্ষেত্রে তাড়াতে পারে। থার্ড থিং যেটা আমার মনে হয়, বাংলাদেশের আর্মি চিফের কথা আজকে বললেন, উনি কদিন আগে একটা ইন্টারভিউ দিয়েছেন, আমাকে সেই ডিটেলসটা লিখে আমি ভুলে গেলাম। সেখানে উনি বলছেন যে ভারতবর্ষ আমাদের নেইবারিং স্টেট, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা আমাদের অত্যন্ত জরুরি। ভুললে চলবে না যে বাংলাদেশ লিবারেশনের সময় ভারতবর্ষ আমাদের সাহায্য করেছে, ভারতের সাহায্য ছাড়া এটা হতো না। তবে এটাও মনে রাখতে হবে যে আমাদের দুটো দেশের সম্পর্ক যদি ভালো রাখতে হয়, দুটো দেশের সার্বভৌম ক্ষমতা বজায় রাখতে হবে, যেটা ইউনুসে বলেছেন। কিন্তু প্রফেসর অরুণ বন্দ্যোপাধ্যায়, আমার একটা এখানে প্রশ্ন রয়েছে। বাংলাদেশের যা পলিটিক্যাল সিচুয়েশন, বাংলাদেশের যে ভৌগোলিক সিচুয়েশন, তাতে বাংলাদেশের পাকিস্তান বা চীনের সঙ্গে তার যা সম্পর্ক, তাতে বাংলাদেশের কারোর সঙ্গে যুদ্ধ হওয়ার কথা নয়। অথচ তারা বলছেন আমরা যুদ্ধাস্ত্র বানাচ্ছি, পাকিস্তান আমাদের সহযোগিতা করছে, আমরা মহড়া দিচ্ছি, আমরা অনেক উন্নত করছি। কোন দেশের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ হবে? বাংলাদেশ এত যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে কেন? আমার প্রশ্ন হচ্ছে এটা। মানে বাংলাদেশের যদি এখন কারেন্ট সিচুয়েশন দেখি, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ভারত। মানে আমি এটা এই কারণে বলছি, কারণ তারা যেভাবে হুমকি দিচ্ছেন, তারা নাকি বাংলাদেশ দখল করে ফেলবেন, কলকাতা রাতারাতি দখল করে ফেলবেন, আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সেটা। আমি বলছি এই কারণে আমার চিন্তাটা হচ্ছে যে এত হুমকি টুমকি তারা দিচ্ছেন। আমার বক্তব্য যে কার সঙ্গে যুদ্ধ করবে? আমি ধরে ভারতের সঙ্গে হবে না, আমি ধরে নিচ্ছি, কিন্তু কার সঙ্গে হবে? শ্রীলঙ্কা নয়, এদিকে চীন নয়, পাকিস্তান নয়, কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ? না, সেটা তো আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশের যে শক্তি, সামরিক শক্তি, তো ভারতবর্ষের যে যুদ্ধ করতে প্রশ্নই আসে না। তারা বলছে উড়িষ্যা দখল করবে, বাংলার দখল, বিহার দখল করবে। এগুলো হচ্ছে আমি বলবো মানে হ্যাঁ, এটা একটা মানে বালখিলের মতন কথাবার্তা বলছে এরা। কিন্তু কেন বলছে আমি জানি না, এক্সেপ্ট দ্যাট ওখানে যারা মৌলবাদী শক্তি আছে তারা উস্কে সব কথা বলাচ্ছে। এবং টু সাম এক্সটেন্ট মোহাম্মদ ইউনুস কিন্তু এদের হাতে মানে পরিচালিত, এদের দায়িত্ব পরিচালিত। মোহাম্মদ ইউনুস তো বাচ্চা ছেলে নন, মোহাম্মদ ইউনুস কোনো বাচ্চা ছেলে নন। হ্যাঁ, এটা ঠিক যে হাসিনার বিরুদ্ধে তার গ্রাজ ছিল, রাগ ছিল, তিনি এসেছেন, মসনদে বসেছেন, মামলা উইথড্র করেছেন, বেশ করেছেন। কারণ হাসিনাও যে একেবারে খুব তার বিরুদ্ধে যে সহজ অভিযোগ ছিল এমন নয়। কিন্তু আমার বক্তব্য সেটা নয়। মোহাম্মদ ইউনুস যে ধরনের স্টেটমেন্ট দিচ্ছেন, কোথাও লক্ষ্য করা যাচ্ছে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন সেখানে হিন্দু নির্যাতন হচ্ছে, এবং তিনি বলছেন একেবারে মিথ্যে কথা, সমস্ত মিথ্যে কথা। এই কথাগুলো মোহাম্মদ ইউনুস কি ভারতের সঙ্গে সম্পর্ক, উনি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রকাশ্যে স্টেটমেন্ট করছেন। হতে পারে যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী সম্পর্কে তার এত ভালো অভিব্যক্তির কারণ হতে পারে যে এই মুহূর্তে ভারতের যারা রাষ্ট্র শক্তিতে রয়েছেন বা যারা ক্ষমতায় রয়েছেন তাদেরকে অস্বস্তিতে ফেলা। না, আরেকটা কারণ আমি বলছি, সেটা হচ্ছে কি যে ভারতবর্ষে এখন যে পরিস্থিতি, সেটা অনেক বাংলাদেশি মনে করেন, অনেক, সকলে না, মনে করেন যে এখানে একটা মানে রাইটিস্ট ন্যাশনালিস্ট মুভমেন্ট ডেভেলপ করছে, যেটা তাদের পক্ষে ক্ষতিকর, এবং তারা এই সুযোগটা নিচ্ছেন। কিন্তু আর দ্বিতীয় কথা, কতগুলো কারণে মানে বাংলাদেশের প্রতি আর ভারতের প্রতি বাংলাদেশের রাগের কারণ হচ্ছে কি যে তারা মনে করে ভারতবর্ষ মানে ফরেন পলিসির ক্ষেত্রে হাসিনার সঙ্গে টু ক্লোজলি আইডেন্টিফাইড, যার ফলে অ্যান্টি হাসিনা যারা ফোর্সেস ছিলেন তাদের সঙ্গে যোগাযোগই রাখেনি কোনো, এবং ওরা যত রাগ হাসিনার উপরে তত রাগ ভারতবর্ষের উপরে। এটা একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদি নাকি ভারতবর্ষ একটা মোর ইনক্লুসিভ পলিসি ফলো করতো, অর্থাৎ যেমন হয় এই ট্রাম্প যখন ক্ষমতা এলেন তার আগে ভারতবর্ষ ওখানে বিডেনের সঙ্গে যেমন সম্পর্ক ভালো রেখেছেন, তেমনি চেষ্টা করেছে ট্রাম্প জেতার সঙ্গে সঙ্গে যোগাযোগ করতে, তার যারা ক্লোজ অ্যাসোসিয়েটস তাদের সঙ্গে। তেমনি ভারতবর্ষ যদি সেটা করতো বোধহয় আমাদের পক্ষে ভালো হতো। থার্ড থিং, দেখুন ওদের কতগুলো আরও রাগের কারণ আছে, যারা নাকি অ্যান্টি ইন্ডিয়া যারা, তার মধ্যে একটা হচ্ছে গিয়ে ওই জলবন্টন।
এই যেমন ওই উত্তরবঙ্গের ওই নদীটাতেও কিছু হলো না, ওটা জলবন্টন। হ্যাঁ, তিস্তা জলবন্তর করতে দেওয়া হলো না, মানে আমাদের এখান থেকে আপত্তিটা স্ট্রং হয়ে গেছে। এবং তাতেও মনে করেছে কিছু লোক যে এরা সবই অ্যান্টি বাংলাদেশ এবং তাকে প্রশ্রয় দিয়েছে হাসিনা। সুতরাং যদি আমরা আমাদের দিক থেকে চেষ্টা করি আরেকটু অ্যাকোমোডেটিভ হতে অ্যাবাউট দেয়ার অবজেকশনস, অ্যাবাউট দেয়ার ডিজায়ার্স, তাহলে বোধ হয় ভবিষ্যতে আমরা কিছুটা কোর্স কারেকশন করতে পারবো। আমি এই জায়গাটা একটু পরবর্তীতে শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের থেকে জানবো একটু পরে, যে ভারতবর্ষের ফরেন পলিসি কোথাও কি বাংলাদেশের জন্য একটু ডিফারেন্ট ছিল, যেটা আজকে যেটা স্যার বলছেন যে ভারত বিদ্বেষের একটা মূল কারণ হচ্ছে অতিরিক্ত হাসিনা প্রীতি। আমি এই যে বাংলাদেশে যখন এই ধরনের ঘটনা ঘটলো তার কিছুদিন আগেই হাসিনা ভারতবর্ষ থেকে ঘুরে গেছেন, দিল্লি থেকে ঘুরে গেছেন। আমার এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যেটা একটু আগে স্যার বলছিলেন, যে বাংলাদেশের এই মুহূর্তে যা কন্ডিশন, বাংলাদেশের এই যে বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিদ্বেষ বা ভারতের প্রতি তাদের বিদ্বেষ, বাংলাদেশ কিন্তু কোথাও ইসলামিক কান্ট্রি নয়। তাহলে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় আছে, এটাকে হিন্দুত্বের জিগির বা ধ্বজা ধরে নিয়ে একটা নন ইসলামিক স্টেট তারা কেন আজকে এতটা ভারত বিদ্বেষী হয়ে যাচ্ছে? যদি এই ফরমেশনটার ক্ষেত্রে আমি ভাবি, তার মানে কি এটা সত্যি যে ইসলামিক এবং জঙ্গি জিহাদিদের দখলেই বাংলাদেশ রয়েছে? এটা হচ্ছে তার অন্যতম প্রমাণ। আমি একটু চলে যেতে চাইছি কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছে। আমি একটা স্পেসিফিক বিষয় জানতে চাইছি, এই যে আলফার সঙ্গে যোগাযোগ, যেটা আমরা খুব গুরুত্ব, যে আমরা দেখলাম যে কিছুদিন আগে উত্তরের এই জঙ্গি সংগঠনের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর একটা শান্তি চুক্তি হয়, এবং সেই শান্তি চুক্তির পর আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পূর্ব ভারতে শান্তি বিরাজ করছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আবার সেই জিগিরটাকে তুলে এনে তাদের সেই নেতা, যিনি এখন চীনে হুয়ান প্রদেশে ছিলেন, তাকে ধরে নিয়ে এসে এখানে বৈঠক করাচ্ছেন। ধরে নিতে হবে যে মূল টার্গেট উত্তর পূর্ব ভারত, এবং সেটা শিলিগুড়ি থেকে শুরু করে একেবারে মায়ানমার সীমান্ত পর্যন্ত বিস্তৃত। এইটা কতটা চিন্তা? আমি প্রথমে স্যার যেখানে বললো আমি ওইখান থেকে ধরি, তাহলে আমি মানে পট কথাটা ক্লিয়ার হবে সবার জন্য। 53 বছর, 71-এর পর 53 বছর সৈকত হয়ে গেছে। 5ই অগস্ট there is a change in regime, ইউনিস গভর্নমেন্ট এলো। প্রথমে চেঞ্জ ইন রেজিমটা হলো বাংলাদেশের, যে হাসিনা সরকারকে চেঞ্জ করে যে তক্তা পলাট হলো, তো কেন হয়েছে? সেটা কি বাংলাদেশের একমাত্র অবজেক্টিভ? তারপরে 6 মাস অতিক্রান্ত হলো, সেটা কি শুধু ভারতের দিকে আঙুল করার জন্যই কি তক্তা পলাটটা হলো? তাহলে এটা কি বাংলাদেশের প্ল্যান ছিল, না কোনো দেয়ার ইজ এ মাচ বিগার প্ল্যান দ্যান দ্যাট? এটাকে আমাদের ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসিতে ইউনিস, যেটা অনেকেই এখানে বলল, বিশেষ করে উনি বললেন যে একটা কাঠপুতুল হিসেবে ওনাকে রাখা হয়েছে, কোথাও থেকে দড়ি ধরে তাকে টানা হচ্ছে, এবং দড়ি ধরে যখন হাত তুলছে সে হাত তুলছে, যখন কিছু বলার হচ্ছে তার মুখের মধ্য দিয়ে কিছু বলানো হচ্ছে। তাহলে আমাদের বুঝতে হবে নেভার, আমরা যে আমাদের নেভার উই কান চুজ, এটা আমরা বলি। আর যেটা আপনি একটু আগে যেটা দিয়ে শুরু করলেন, যে মেন যে পাকিস্তানের ডক্টরিন, যেটা যে ব্লিড ইন্ডিয়া থ্রু 1000 কাটস, যুদ্ধ করবে না, যুদ্ধর পটভূমিও নেই। আর বাংলাদেশ 17 কোটি মানুষ, তার মধ্যে 1 কোটি হিন্দু, তার যা সৈনিক ক্যাপাসিটি ক্যাপাবিলিটি, তার যা আর্মড ফরমেশন আছে, সেটার সঙ্গে ভারতবর্ষের সঙ্গে স্বপ্ন দেখতে পারে। ওই আটটু যদি আমি খেললো একটু বাল খিল্লো ভাবে বলি, যে ওই চুকিতকিত খেলতে পারে, কিন্তু বর্ডার পেরিয়ে যে যুদ্ধ করবে সেই জিনিস আমার মনে হয় চিন্তাও করে না। সো এই যে আইএসআই লেফটেন্যান্ট জেনারেল আসিম মল্লিক এসছে, আসিম মালিক কেন এসছে ওখানে, এই প্রশ্নগুলো উঠবে। আপনি যেটা একদম বলেন, একটা দুবাই থেকে সন্ধ্যে 5টার পর ঢাকায় ল্যান্ড করেছে সবার সামনে, এবং এই যে ল্যান্ড করেছে এইটা মানে ভারতের থেকে তো নিশ্চিতভাবে সবার থেকে লোকাবার চেষ্টা করেছে। থাকছে 17th ফ্লোর অফ মেরিডিয়ান, ব্লু মেরিডিয়ানে ওরা থাকছে। মানে কত পা তারা ফেলেছেন এটাও বলে দিতে পারি, মানে যারা মনে করছেন এগুলো লুকোবেন তারা তত বেশি প্রকাশ্যে চলে আসছে। নাম্বার ফ্লোরে 17th ফ্লোর রেডিসন ব্লুতে এই 3 জন, এবং লেফটেন্যান্ট জেনারেল আসিম মল্লিক এখনো আজকের দিনও আছেন, এবং তার সঙ্গে আরেকজন আইএসআই এ, যাকে আইএসআই যার জন্য বাংলাদেশ এসছে, আইএসআই অ্যানালিসিস আসে মনে তাদের
এই কূটনীতির ওপর বিভিন্নভাবে স্লিপার সেল কিভাবে কথা বদবুদ্ধি দিতে এসছে মেজর বাংলাদেশ। জেনারেল শাহিদ আমির আফসার উনিও আছেন। এই প্রত্যেকটা বাংলাদেশে তো ট্যুরিজম করতে আসেনি, তাদের নিশ্চিতভাবে কোনো এজেন্ডা নিয়ে এসছে। এজেন্ডা এটাও না যে একটা ফ্যাক্টরিতে গিয়ে গাজীপুরে কত বন্দুক তৈরি করবে, রাতারাতি মেক ইন ইন্ডিয়া করে মেক ইন বাংলাদেশ হবে, এটা সম্ভব নয়। হ্যাঁ, ওখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নয়, ওখানে কে এখন যিনি ইন্টারিম গভর্নমেন্ট বলে যদি কিছু থাকে, একটা কাঠপুতুল ইউনিস বসে আছে। তো সেই জায়গা থেকে আপনার প্রশ্নে বা চলে আছি নর্থ ইস্টে, তো যখন এই ব্লিডিং করতে চায় থ্রু 1000 কার্ডস, সো হোয়াট ইজ দ্য ওয়ে আউট? পশ্চিম বাংলা বারবার কথা উঠে আসে, পশ্চিম বাংলা ওদের জন্য একটা লঞ্চ পায়, ইট উইল বি আ সেফ হেভেন ফর হিয়ার টু লঞ্চ। এখান থেকে ওরা কিচ্ছু করবে না। আমরা যে বারবার বলছি ইয়েস দেয়ার উইল বি স্লিপার সেল, এইখান থেকে ডিস্ট্রিবিউট করবে, কিন্তু এখানে আমরা যদি ভাবি বিস্ফোট হবে, কিছু হবে, হ্যাঁ মিস হ্যান্ডলিং এর জন্য কিছু হতে পারে। আমি একটুখানি আপনাকে থামাচ্ছি দীপ্তাংশু চৌধুরী, কর্নেল দীপ্তাংশু চৌধুরী, খুব ইম্পর্টেন্ট জায়গাটা আপনি ধরেছেন, যেটা আজকের আলোচনায় রাজনীতির প্রসঙ্গ নয়, কিন্তু পশ্চিমবঙ্গে দেখবেন বিগত কয়েক বছরে, আপনি খাতা কলম নিয়ে বসুন, বেশি দরকার ইন্টারনেট সার্চ করুন, দেখুন কতগুলো জঙ্গি বিভিন্ন সংগঠনের ধরা পড়েছে। ভাবুন যে একেবারে এবিটির যে মূল নেতা যিনি জেলে ছিলেন, হাসিনা পালিয়ে যাওয়ার হাসিনা ভারতবর্ষে তাদের কথায় পালিয়ে যাওয়ার, তিনি ভারতবর্ষে যেদিন এলেন সেদিনই তিনি জেল ভেঙে বেরিয়ে গেলেন এবং তার সমস্ত নেটওয়ার্ক চাঙ্গা হয়ে গেল, তার সমস্ত স্যাটেলাইট ফোন ব্যবহার হচ্ছে, সব ভারতবর্ষ জানে। আমি খুব স্পেসিফিক্যালি বলছি, একটা বিরতির পর ফিরে এসে আবারও কর্নেল দীপ্তাংশু চৌধুরীর কাছেই আসবো, যে যারা মনে করছেন লুকোচ্ছেন তারা বেশি করে সামনে চলে আসছেন। মানে আমরা প্রত্যেকটা স্টেপ বলে দিতে পারি আইএসআই ওখানে এসে কি করেছে, মানে ফলে এইগুলো বাচ্চা সুলভ বিষয়ের কোনো মানে নেই, বরং বলে দিন যে আমরা পাকিস্তানের কাছে বিক্রি হয়ে গেছি, বলে দিন, সুবিধা হবে আমাদের পক্ষে। একটা বিরতির পর ফিরে আসছে আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। আর কর্নেল দীপ্তাংশু চৌধুরী, আপনি যেটা বলছিলেন যে পশ্চিমবঙ্গকে কার্যত প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করে এখান থেকে শিলিগুড়ি চিকেন নেক্সের কাছাকাছি গিয়ে তারপর যদি সেই নেটওয়ার্কটাকে বিস্তৃত করা যায় তাহলে সুবিধা হবে। কারণ আমরা জানি যে এই ধরনের জঙ্গি সংগঠনগুলো সাধারণত যেখানে তারা ঘাঁটি গাড়েন বা তাদের লঞ্চ প্যাড হিসেবে ব্যবহার করেন, সেখানে কোনো রকম অশান্তি করেন না, তাদের আশ্রয়ের ক্ষেত্রে অসুবিধে হয় বা থাকার ক্ষেত্রে অসুবিধে হয়। একদম কারেক্ট। চিকেন নেক নিয়ে প্রচুর কথা, বিভিন্ন লোক চিকেন নেক নিয়ে কথা বলে, 21-22 কিলোমিটারে একটি জায়গায়। এটা মানে শুধু আমি বাংলাদেশ বলছি না, যে কোনো দেশ এই চিকেন নেকের ওপর যদি নজর রাখে, যেখানে আমাদের উইক, ধরুন আমরা যদি এই চিকেন নেকটা কেন বলে চিকেন নেক, সবচেয়ে সেন্সিটিভ জায়গা, সবচেয়ে সেন্সিটিভ, তো যেটা ভারতবর্ষে সবচেয়ে সেন্সিটিভ, তাহলে সেটা হবে সবচেয়ে বেশি গার্ডেড। ঠিক। তো আজকে ভারতের যা শক্তি, 2025-এ ভারতীয় সামরিক বাহিনী, নেভি, এয়ারফোর্সের যা শক্তি, কোন দেশ, যে কোনো নেবার ভারতবর্ষের দিকে, ইভেন চায়না, আমি ক্যামেরার সামনে বলছি, তাকে ভারতের দিকে চাইতে, চোখ তুলে দেখতে 4 বার ভাবতে হবে। এটা হচ্ছে এক। বাংলাদেশকে আমরা সেই ধর্তব্যের মধ্যেই ধরি না। সেইখান থেকে এই যে 7টা যে 7 সিস্টার্স আছে, একদম ভাবে ওরা চাইবে যে এই মানে বেশি তো কিছু করতে পারবে না, করবে ওই বিভিন্নভাবে নানা রকম টেররিজম অ্যাক্টিভিটিস, এই এবিটি ছেড়ে জামাতের বিভিন্ন ছোট ছোট অর্গানাইজেশন। আর যেহেতু এটা দেখুন, আপনি বলতে পারেন নেপালেও তো 1751 কিলোমিটার, যেখানে ভিসা লাগে না আসার জন্য, ইটস অ্যান ওপেন বর্ডার। ওখানে কেন করতে পারছে না, অথবা করছে কিন্তু সেরকম ভাবে হচ্ছে না? আর বাংলাদেশে কেন হচ্ছে? বিকজ আমরা ওই 17 কোটির মধ্যে 1 কোটি থেকে 101 কোটি হিন্দু, বাকি 16.5 কোটি যে ধর্মের লোক আছে, একইভাবে এইদিকে আমাদের তারা সেম ভাবে বসবাস করে। তো তাদের মধ্যে মিলিয়ে যাওয়া এবং তাদের কিছু হেল্প নিয়ে যারা এখানে অনুপ্রবেশ অনেক আগে করেছে, অনুপ্রবেশ তো হচ্ছে, মানে এটা তো 5ই আগস্টের পর অনুপ্রবেশ শুরু হয়নি, তার আগে হয়েছে, এবং অনেক লোক যারা বাংলাদেশের লোক আছে তারা নিশ্চিতভাবে এই যারা সংগঠন যেগুলো আছে তারা আসবে, তাদের থেকে হেল্প করবে, এবং লো ইন্টেন্সিটি ব্লাস্ট হতে পারে, কনফ্লিক্ট একটা হতে পারে, বিভিন্নভাবে যে সংগঠনগুলো আমাদের আছে তাদের, ধরুন LWE,
তাদের আর্মস অ্যামিনেশন দেবে, তাদের রিসোর্সেস কারা দেবে? এই যে আসিম মালিক ইউনিসের কোলে বসে কিছু রসগোল্লা খাওয়াতে গেছে। সো দেয়ার আর অ্যাক্টিভিটিস গোয়িং ইন বাংলাদেশ। আমি শিওর ভারতের এক্সটার্নাল এজেন্সি, রিসার্চ অ্যানালিসিস উইং এবং বিভিন্ন আদার এজেন্সি, আমি বলছি না দেয়ার আর স্যাটেলাইটস, আমরা উই আর মনিটরিং ভেরি ক্লোজলি অন বাংলাদেশ। সো বাংলাদেশ যদি, এবং বাংলাদেশের যে কোনো লোক যারা আজকে এনকেটিভি দেখছে, তারা যদি ভাবে যে তাদের কেউ দেখছে না, হাজার হাজার চোখ ম্যাগনিফাই করে কিন্তু আপনাদের দেখছে। সো ডোন্ট ওয়ারি, ভারত ইজ স্ট্রং। এখন ভারতের যে সরকার, there is no way, আপনি তো বাংলাদেশ ছেড়ে দিন, there are other super power who have to think twice যাকে ভারতবর্ষের সঙ্গে কথা বলতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমার খুব ইম্পর্টেন্ট পার্ট, আমি যেটা শুভাশিস বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে যদি দেখি যে এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়ার ক্ষেত্রে যদি আমরা দেখি, একটা ইতিমধ্যেই একটা অর্থনৈতিক যুদ্ধ চলছে, সেটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। সেটা এই বাংলাদেশ পরিস্থিতির অনেক আগে থেকে চলছে, হয়তো যখন এই বাংলাদেশের পরিস্থিতিও তৈরি হয়নি তখন থেকেই চলছে। এখন আমি যদি ধরে নিই যে চীন অন্তত অর্থনৈতিক স্বার্থে পাকিস্তান ভারতকে অশান্ত করার জন্য, আর বাংলাদেশের ইসলামিক জঙ্গি জিহাদি সংগঠনগুলো তারা একত্রিত হয়ে যদি ভারতের সীমান্তবর্তী, ভারতের ভেতরে ভাবার কোনো জায়গায় নেই, চিকেন স্নেক নিয়েও আমি ভাবছি না, যদি সীমান্তবর্তী এলাকায় যে ধরনের অশান্তিগুলো পাকিয়ে রাখার চেষ্টা করছে বা করার চেষ্টা করছে তারা বা করছে, এইগুলো কি কোথাও ভারত সত্যি পাত্তা দিচ্ছে? মানে আমি বলতে চাইছি, আমরা নজর রাখছি সব ঠিক আছে, কিন্তু আদৌ কি ভারত পাত্তা দিচ্ছে এই বিষয়গুলো? কারণ অনেক মানুষ কিন্তু এটা জানতে চাইছে যে ভারত কেন একটা মুতোর জবাব দিচ্ছে না, ভারত কেন একটা এমন কোন স্ট্রং অ্যাকশন, স্ট্রং স্পিচ এগুলো কেন দিচ্ছে না। দেখো, একটা কথা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বলো, ডিপ্লোমেসি বলো, বা মিলিটারি ওয়ারফেয়ারের স্ট্র্যাটেজিক ওয়ারফেয়ার বলো, এটা তো কোনো নেটফ্লিক্সের সিনেমা নয় যে মানে সবসময় একটা মানে অ্যাক্টিভিটি হতে হবে, কিছু হবে। আর ডিপ্লোমেসি ইন আ ভেরি সিরিয়াস ফরম্যাট ইজ জেনারেলি সাইলেন্ট। ডিপ্লোমেসি ইজ নট আ ভেরি লাউড সাবজেক্ট। চেঁচামেচি করে গালিগালাজ করে ডিপ্লোমেসি হয় না। সেকেন্ড কথা হচ্ছে, একটা ম্যাচিওর্ড রেসপন্সিবল নেশনের সাথে একটা পাড়ার চ্যাংড়া ছেলেপিলের মারপিট, তো সেখানে যদি সেই রেসপন্সিবল নেতাটা গিয়ে তাকে দুটো চড় মারে, তাহলে কি হয় জানো তো, পাড়ার ওই চ্যাংড়া ছেলেটা মনে করে আমার ভ্যালু বেড়ে গেল, তাতে কিন্তু নেতার ভ্যালুটা পড়ে। সেই নেতাই যদি একটু হালকা করে গিয়ে পিঠে দুবার চাপড়ে বলে, বাবা তুই একটু কন্ট্রোল কর নিজেকে, পড়াশোনাটা মন দিয়ে কর, আর বাবা মার পয়সাটাকে জলে দিস না, তোর বাড়ির লোকেদেরকে দেখাশোনা কর, তখন গোটা পাড়াটার কাছে একটা মেসেজ চলে যায়, দেখলেন দাদাকে, দেখলেন মানে কিভাবে বোঝালো, ওকে ওর অকাত বুঝিয়ে দিল। সো দ্যাট ইজ ইন এ ভেরি সিম্পল টার্ম ইজ হোয়াট ইন্ডিয়া ইজ ডুইং। ইন্ডিয়া লিখিত কথা বলছে, ইন্ডিয়ার ডিপ্লোম্যাটরা গিয়ে বোঝাচ্ছে যে বাবা একটু শান্ত হও, উত্তেজনা অন পেপার্স, উত্তেজনা অন টেলিভিশন ইজ এ ডিফারেন্ট থিং, অ্যান্ড জাস্ট প্লেইং উইথ ইউর ট্রিগার ইজ এ ডিফারেন্ট থিং। আর সেকেন্ড কথাটা হচ্ছে, বাংলাদেশে আমি আবারও বলছি, যেটা আমি গত এতদিন ধরে বলে এসেছি, ডিপ্লোমেসি তো দূরে থাক, ম্যাচিওর্ড পলিটিক্যাল স্ট্র্যাটেজি সেটাই আমি এখন অবধি দেখতে পারিনি এই ইন্টারিম গভর্নমেন্টে। দিস ইজ নট জাস্ট ইম্যাচিওরিটি, দিস ইজ অ্যাকচুয়ালি স্টুপিডিটি। ওনারা যেটা করছেন সেটা তাদের রিসোর্স নষ্ট করছেন, এবং ওনারা যেটা করছেন তাদের ডিপ্লোম্যাটিক স্ট্যাটাসটা নষ্ট করছেন। এবং তার থেকেও বড় জিনিস, যেটা আমার মনে হয় গ্লোবাল পলিটিক্সের সব থেকে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, দ্যাট ইজ image of a country, image of a nation, image of a political person, সেটাকে ওনারা ধূলিসাৎ করে দিচ্ছেন। ওনারা এমন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন যে ইজিলি ভালনারেবল, যে কেউ যে কোনো প্রস্তাব দিতে পারে, তারা তাতেই ঘাড় নাড়ার জন্য ব্যস্ত। এবং তাতে একটা জিনিস বোঝা যাচ্ছে, বাংলাদেশের যে ইনস্টেবল সিনারিওটা হচ্ছে, স্টেবিলিটিটা যে বাংলাদেশ হারিয়ে ফেলেছে, ইকুইলিব্রিয়ামটা যে বাংলাদেশ অ্যাটেন্ড করতে পারছে না, বাংলাদেশের কিন্তু অ্যাট দিস পয়েন্ট অফ টাইম দ্য মোস্ট নিডেড মেডিসিন ইজ এ পলিটিক্যাল সলিউশন, ডায়ালগস। সেখানে বাংলাদেশ সেদিকে কোনো রকম মনোযোগ দিচ্ছেই না, উল্টো তারা পুরো জিনিসটাকে মিলিটারিকে ইনভলভ করার চেষ্টা করছে। সেখানে বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে যে ধরে নিচ্ছি বিএনপি যা চাইছে সেটার তাদের ইকুয়েশন অন্য,
অন্য জঙ্গি সংগঠনগুলোর ইকুয়েশন অন্য, কিন্তু বিএনপির তো আসল বা মুখ্য উদ্দেশ্য তাদেরকে পাওয়ারে বা সত্তায় আসা। বিএনপির অন্য উদ্দেশ্য যেমনই থাক, বিএনপি কিন্তু তারা চাইবে ক্ষমতা দখল করা, এটাই একটা রাজনৈতিক দলের স্বাভাবিক ব্যাপার। আর বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা বাংলাদেশে ততটা শক্তিশালী নয়, তারা সবসময় কোয়ালিশন গভর্নমেন্টে তারা থেকেছে। আমার বক্তব্য হচ্ছে তাহলে বিএনপির রোলটা এখানে কি? এইটা সবচেয়ে বড় জিনিস আমি এখানে একটা ডেটা আমি তোমাকে দিচ্ছি, একটা খুব ভুল তথ্য ভীষণভাবে সার্কুলেটেড হচ্ছে স্পেশালি বাই বাংলাদেশ মিডিয়া এন্ড ইউটিউব নেটওয়ার্কস। সেটা হলো যে আওয়ামী ইজ অল ওভার, বাংলাদেশে আওয়ামী নেই, আওয়ামী পুছে বেরিয়ে গেছে। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল তথ্য। আমি বলছি আওয়ামী লীগ যে এতদিন ধরে তার সংগঠন করেছে, এতদিন ধরে রাজনীতি করেছে, যেরকমই রাজনীতি করে থাকুক না কেন, আমি বলছি তোমাকে যদি কন্টেস্টেড ইলেকশন হয় সেখানে আওয়ামী জোরদার টক্কর দেবে বিএনপিকে, এবং ন্যাশনাল পার্টি আছে সেখানে। পলিটিক্যাল সলিউশন ইজ এ অ্যাবসলিউটলি ডিফারেন্ট বল গেম। সেখানে কিন্তু যখন পলিটিক্যাল প্রচার শুরু হবে, ক্যাম্পেইন শুরু হবে, তখন দেখবে এই যে জামাত এত কথা বলছে, বাট জামাত ইজ নট আ পলিটিক্যাল পার্টি, জামাত ইজ নট আ এক্সপার্টাইজড পলিটিক্যাল পার্টি। জামাত জানে না কিভাবে একটা ইলেকশন প্রপারলি লড়তে হয়। সেটাই কিন্তু মাস্টার মাইন্ড ইজ বিএনপি, সেটাই কিন্তু মাস্টার মাইন্ড ইজ আওয়ামী এবং ন্যাশনাল পার্টিও। এবং মানে যেটা দেবাশিস বাবু বললেন, সুভাষিস যেটা বললেন, খালিদা যে এখন তো ওটা বিএনপি হেডলেস পার্টি। খালিদা জিয়া চলে গেছে তার লিভার অপারেশনে ইউকে লন্ডনে বসে আছে অনেক দিন ধরে। ওনার ছেলে যে দেখতেন এখনো আসেননি অলরেডি। 5ই ফেব্রুয়ারি ট্রাম্প তাকে ডেকেছে ব্রেকফাস্ট করার জন্য। সো দেয়ার আর ইস্যুস উইচ ইজ হ্যাপেনিং বিহাইন্ড দ্য সিন। তো আপাতত কিন্তু সেই জায়গাটা বিএনপি মানে সেন্টার স্টেজে নেই। এবং আর একটা কথা উনি যেটা বললেন যে বাংলাদেশকে আমরা যদি পুরো বাংলাদেশকেই ভাবি যে দে আর আগেনস্ট ইন্ডিয়া, এটা কিন্তু নয়। বাংলাদেশের অধিকের বেশি পপুলেশন কিন্তু আজকের দিনও র্যাডিক্যাল ছাড়া কিন্তু ভারতের পক্ষে। এবং যেহেতু আমরা দীর্ঘ সময় স্যার ক্যান অলসো সে যে বাংলাদেশ আর্মি আমাদের এখানে অফিসার্স আমাদের এখানে ট্রেন হতো, অ্যান্ড উই হ্যাভ ট্রেন টুগেদার ইন মেনি আদার কান্ট্রিজ টুগেদার। তো অফিসারদের মধ্যে কিন্তু একটা হিউজ পার্সেন্টেজ অফ অফিসার্স আর প্রো ইন্ডিয়া, অ্যান্ড দে আর ইন ক্লোজ লিয়াজো উইথ ইন্ডিয়া, এইটুকুনি আমি বলতে পারি। আমি একটু আগে যেটা অরুণ বাবু বলছিলেন, আমি ওই উত্তরটা নিয়ে আবারও আসবো লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে, যে হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কটা না মনে হয় একটু ডিপ্লোমেসির ওপরে উঠে গেছিল। এই জায়গাটা যেটা হাসিনা যে একজন, তার বিরুদ্ধেও যে অভিযোগ রয়েছে, তিনিও স্বৈরাচারী মনোভাবের পরিচয় দিয়েছেন নির্বাচনে, বা তিনি যেভাবে অন্যান্যদের ক্ষেত্রে বিশেষ করে যাদের তিনি রাজাকার বলে অপমানিত করেছিলেন বলে অভিযোগ, এবং এই শেষ প্রেস মিটে মানে যে প্রেস মিটটি শেষ করেছিলেন সেই প্রেস মিটেও তিনি রাজাকার বলে অপমান করেছেন ইত্যাদি ইত্যাদি, তার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের ক্ষেত্রে কোথাও কি ভারত তার প্রশ্রয় দিয়ে ফেলেছিল, তার ফল ভারতকে ভোগ করতে হচ্ছে? আমাকে বলছো আমি সো একটা কথা আমি তোমাকে বলি, যে সেটা হলো যে কোনো দেশের রাষ্ট্রীয় নীতি বা ন্যাশনাল পলিসি, মে ইট বি ফরেন পলিসি অর ইন্টারনাল পলিসি হোয়াট এভার ইট ইজ, সেটা কিন্তু সেই দেশের বেনিফিটকে মাথায় রেখেই ড্রাফট করা হয়। এরম নয় যে সেটা একটা ভীষণভাবে মানে জেনারেলাইজ ভাবে ড্রাফট করা হয়। ইট ইজ ড্রাফটেড অ্যাকর্ডিং টু দ্য বেনিফিট। এবার সেই বেনিফিটে যদি আমার শর্ট টার্ম গোলস, মিড টার্ম গোলস আর লং টার্ম গোলসকে আমি ভাবি, সেখানে আমার যদি মনে হয় যে ইফ মাই ইমিডিয়েট নেবারিং কান্ট্রিতে যে সরকার চলছে সে আগামী 25 বছর চলার ক্যাপাবিলিটি বা ক্রেডিবিলিটি রাখে, অবভিয়াসলি আমার পলিসি মেকিং এ একটু ইনক্লিনেশন আমি রাখবো, কারণ মাই নেশন উইল বি বেনিফিটেড মোস্ট তাতে। তো সেইখানে আমার মনে হয় সেই লিবারালাইজেশনটা বা সেই ওপেন এন্ড কোয়েশ্চেনিংটা আমাদের কেন যে কোনো দেশই সেটা রাখবে, তার কারণটা হচ্ছে ম্যাক্সিমাম ট্রানজাকশনাল বেনিফিট ভারত তো তোলার চেষ্টা করবে। আজকে ভারতের জায়গায় এটাও তো ঠিক যে যেভাবে হাসিনা তিনি নির্বাচন লড়তেন, এটা যে কোনো সাংবাদিক, আমি বহু সাংবাদিকের সঙ্গে কথা বলেছি যারা বাংলাদেশের নির্বাচন কভার করেছেন, তারা প্রত্যেকে বলেছেন কোথাও দেখে মনে হয়নি যেটা একটা গণতান্ত্রিক নির্বাচন হচ্ছে। ফলে এটাও তো ভারতবর্ষের ক্লোজ মনিটরিং এর প্রয়োজন ছিল, বা ভারত জানতো না এমনটা নয়, যে আগামী দিনের একটা অভ্যুত্থান হলেও হতে পারে, সেটাও যে একেবারে ভারতবর্ষ আজ করতে পারেনি, তার ইন্টেলিজেন্স আসেনি এমনটাও নয়। আমি একটু স্যার আপনার কাছে আবার চলে যেতে চাইবো লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্যের কাছে। আমার কাছে যে বিষয়টা আবারও কনসার্নিং বিষয়গুলো নিয়ে আমি বারবার আসতে চাইছি, সেটা হচ্ছে আমরা আজকে দেখালাম যে রণধীর জয়সওয়াল
তিনি বিদেশ মন্ত্রকের মুখপাত্র, তিনি পরিষ্কার আজকে একটা প্রেস বিবৃতি দিয়েছেন। তিনি কি বলেছেন সেটা শুনি, আপনার কাছে আমি প্রশ্নটা রাখছি আরেকবার, যে পরিষ্কার বলা হচ্ছে যে বর্ডারে এই ধরনের অশান্তি বরদাস্ত নয়, যারা এটা করছেন বাংলাদেশের পক্ষ থেকে সেটা কিন্তু একেবারে ঠিক নয়। ভারত বাংলাদেশের এই বর্ডারে বাংলাদেশ একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের পরিচয় দেবে, এই বার্তাটা দিচ্ছেন। মানে যেটা আপনার বক্তব্যে ডিপ্লোমেসির বার্তা যদি আমি ধরে নিই, এটাই একটা বোধহয় হুঙ্কার ভারতের থেকে, যে যা করেছেন আর করার প্রয়োজন নেই। এটা কতটা ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে আমি একটু দেখাতে চাইবো কি বলেছেন। India, we have made this clear earlier as well. We are against illegal immigration, especially because it is linked to several forms of organized crime. For Indians, not just in the United States, but anywhere in the world, if they are Indian nationals and they are overstaying or they are in a particular country without proper documentation, we will take them back, provided documents are shared with us so that we can verify their nationality, that they are indeed Indians. If that happens to be the case, then we will take things forward. We'll facilitate the return to India. Now, the question you talked about numbers, at this point in time, any talk about numbers is premature. আমরা রণধীর জয়সওয়ালের যে বক্তব্যটি শোনালাম সেটা হচ্ছে আমেরিকা থেকে যে সমস্ত ভিসা সমস্যার কারণে যাদেরকে ফিরিয়ে আনার কথা বলা হচ্ছে, তিনি পরিষ্কার বলছেন যে ফিরিয়ে আনার ক্ষেত্রে দেখা হবে তারা আদতেও ভারতীয় কিনা। কারণ অধিবাসী বলে, তারা ভারতীয় অধিবাসী বলে সেখানে রয়েছেন, কিন্তু দেখা যাচ্ছে যে তারা ভারতীয় অধিবাসী নন, অথচ ভারতের নামে বলা হচ্ছে যে তারা অবৈধভাবে সেখানে রয়েছেন। সেটাকে চেক করে তারপর আনা হবে। অর্থাৎ আমেরিকার সঙ্গে ভালো সম্পর্ক হলেও ভারত কিন্তু আমেরিকার পায়ে মাথা নত করে দেয়নি, এটা বাংলাদেশকে শিখতে হবে সবার আগে। আমি স্যার এইটা জানতে চাইবো আপনার কাছে, এই যে বর্ডার সমস্যা, এই ক্ষেত্রে ভারতের বার্তাটাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা দেখছি কিছু বাংলাদেশিদের বর্ডারে নিয়ে এসে তাদেরকে দিয়ে একটা ক্যাওয়াস সৃষ্টি করানোর চেষ্টা করা হচ্ছে। দেখুন, অবশ্যই দেখুন, এইসব ব্যাপারে দুই রকমের ডিপ্লোমেসি হয়। শুনেছেন নিশ্চয়ই, ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি। তো আমরা যেটা ট্র্যাক 2 ডিপ্লোমেসি, ট্র্যাক 3 ডিপ্লোমেসি করি যে কোনো প্রবলেমে, ধরুন ডোকালাম যেটা 2017 হয়েছিল চায়নার সঙ্গে, ভুটান নিয়ে, ওদের ট্র্যাক 2 ট্র্যাক 3 ডিপ্লোমেসিটা যেটা ISI ফলো করায়, কারণ অনেকে সেটা দেখায়, স্টার্টিং ফ্রম টার্কি to Israel to even Pentagon, these are all the case studies. The rogue diplomacy, what they call it. The track 2 diplomacy, in terms of rogue diplomacy, যেটা উনি বললেন, দুজনেই খুব সুন্দরভাবে বললেন কেন এসছেন এদের শেখাতে। রোগ ডিপ্লোমেসি, রোগ ডিপ্লোমেসি আপনার প্রচারটা ভালো হবে, ওই 1000 কাটস বললেন না, মানে সোজা সোজা লড়াই করবেন না। দিস ইজ এ টাইপ অফ প্রক্সি ওয়ার থ্রু ডিপ্লোমেসি, যেটা ওদের শেখাতে এসছে। কাজে ওটা কিন্তু দেয়ার অফিসিয়াল স্টেটমেন্ট, যেটা স্যার বললেন যে আমাদের মনমোহন সিং মারা যাওয়ার পর ওখানে অবিচুয়ারিতে গিয়ে সই করলেন এবং বললেন, দে আর টু ডিফারেন্ট থিংস। অ্যান্ড আপনি যদি বাংলাদেশের দু একজন যারা ডিবেটে অংশগ্রহণ করছেন, সে রিপাবলিক টিভি হোক বা অন্য টিভি হোক, তারা কিন্তু একদম মাথা গরম করছেন না, তারা একদম ওই অফিসিয়াল জিনিসগুলো বলছেন, কিন্তু পেছনে পেছনে যে কি যে হচ্ছে, বিকজ দ্যাট ইজ দ্য থিং হুইচ দে হ্যাভ লার্নড। একসঙ্গে দুটো জিনিস চলছে। হ্যাঁ, দে হ্যাভ লার্নড ফ্রম পাকিস্তান আর দিস ওয়ান। আর একটা কথা শুনুন, 1991 to 96, 2001 to 2006, এই 10 বছর আমরা বাংলাদেশ ন্যাশনাল বিএনপির সঙ্গে আমরা ঘর করেছি। দুবারই ছিলেন ভদ্রমহিলা খালেদা জিয়ার সঙ্গে। আমি বোধহয় একবার বলেওছি যে আমরা লড়াইয়ের আগে আর কি আগরতলায় আমার সঙ্গে, মানে হাসিনার সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক ছিল। হাসিনা না, খালেদা জিয়া ছিলেন তখন, আমি অন্য বলছি। 1991 to 96, 2001 to 2006, তখন বিএনপি ছিল। এখন ওয়ান অফ দ্য নামকরা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হিমসেলফ, উনাকে বীরত্তম অ্যাওয়ার্ড পেয়েছিলেন। আমাদের সঙ্গে দেখা হতো আগরতলায়, বিকজ হি ইউজ টু erstwhile G2 ops in the Pakistan army, তারপরে বাংলাদেশ ইপিআর, জিয়াউর রহমান।
তো উনি তখনই বলতেন, দেখো ভাই, আমাকে ছোট ভাই বলতেন, আমাদের সঙ্গে তোমাদের তো একদিন লড়াই হবেই, কারণ এরা বলছে পাঞ্জাবিদের হাঁটিয়ে কি হিন্দুদের এসে তুমি বুটের মারা খাবে, তো এদের সবাইকে রিফর্ম করা খুব মুশকিল। এনিওয়ে, সো ওদের এই পশ্চারিংটা অ্যান্টি ইন্ডিয়া করলে ইট হেল্পস দেম, মানে বাজার গরম করা হয়, ওদের সুবিধা হয়। এখন যে জিনিসটা হচ্ছে যে আমাদের ইউনুস সাহেব যে প্রবলেম হয়েছে, উনি তো ইন্টারিম একটা কেয়ারটেকার চিফ অ্যাডভাইজার টাইপের, হি ক্যানট স্টার্ট অ্যামেন্ডিং দ্য কনস্টিটিউশন, এইগুলো করতে পারে না, কোনো ক্ষমতা নেই, কিন্তু উনি করছেন। বিএনপি ওয়ান্টস দ্য ইলেকশন টু টেক প্লেস অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, জামাত ডাজন্ট ওয়ান্ট দ্য ইলেকশন টু টেক প্লেস অ্যাট অল। ঘোলা জলে গন্ডগোল, কারণ জামাতের সুন্দরভাবে বললেন কোনো অর্গানাইজেশন তো নেই, দে আর নট রিয়েলি এ পলিটিক্যাল পার্টি। এই তো সেদিন টেবিল মুছে ঘর পরিষ্কার করে বসলেন তারা। হ্যাঁ, ওরা পলিটিক্যাল পার্টি নয়, আর হ্যাঁ, কিন্তু ওরা চায় না যে বিএনপি আসুক। বিএনপি বেশ ভালোভাবে ওদের ধরার আগে এরা ছাত্র শিবির 3-4টে আমানুল্লাহ এই তাই এগুলো সব, দে আর দ্য প্রলিফারেশনস এন্ড ফ্র্যাগমেন্টেশনস অফ জামাত, এটা ভুলবেন না, দে আর অল ফ্র্যাগমেন্টেশনস অফ জামাত। এরাই মেরেছিল ওই যে 16 তারিখে সারেন্ডার, তো 13-14-তে যত সব 14,000-কে যে গুলি করে ইন্টেলেকচুয়ালস মেরেছিল, ওই লোকগুলোই মেরেছিল, ওরাই এসছে এখন। মানে আপনার কথা যদি আমি ধরে নিই লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য, যে মোহাম্মদ ইউনূসের বক্তব্য আর না শোনাই ভালো। মানে মোহাম্মদ ইউনূস কি বলছেন তার থেকে আমার মনে হয় বিএনপি জামাত তার যদি কোনো সাংবাদিক বৈঠক হয় সেটা শুনলে বোধহয় কিছু বোঝা যাবে। মানে ইউনূসের বক্তব্য না শোনাই ভালো। কি অবস্থা মোহাম্মদ ইউনূস আপনার, ভাবুন, আপনি বলুন স্যার। হ্যাঁ, আমি এর আগে একটা প্যানেল ডিসকাশন এখানেই বলেছিলাম যে হাসিনা এখানে চলে আসার পরে বিএনপির তৎকালীন একজন শীর্ষ নেতা তিনি বলেছিলেন যে আমরা ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাই, আমরা চাই যে আমরা একসঙ্গে পাশাপাশি দেশ হিসেবে থাকবো এবং সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হবে। আর এই যে বর্ডারের ব্যাপারে আমি একটু আপনাদের তথ্য দিই, এটার মধ্যে একটু মানে এটা একটা ভাববার বিষয়। ধরুন গত বছরে as per BSF data, সেটা হচ্ছে গিয়ে গত বছরে অক্টোবর থেকে ডিসেম্বরে যেরকম ইনফিল্ট্রেশন হয়েছে ভারতবর্ষে বাংলাদেশ থেকে, সেটা মানে প্রায় সারা বছরের ইনফ্লেশন 60%। আচ্ছা, হ্যাঁ, তো এইটা কেন হচ্ছে সেটা আমাদের ভাবার কথা আছে যে কেন এটা হঠাৎ বাড়লো। এখন দেখবেন কতগুলো বিশেষ জায়গাতে গন্ডগোলটা হয়েছে, সারা বর্ডারে কিন্তু হয়নি। এইখানে আমি আমাদের বিএসএফ এর একজন আধিকারিকের বলছি, এ সিনিয়র বিএসএফ অফিসার সেইড the single row fence construction along the front is continuing with a few issue areas here and there. মানে আমাদের যে সিঙ্গেল রো ফেন্সিং যেটা হবে এই 4096 কিলোমিটার বেশি জায়গাতে মোটামুটি হচ্ছে, কয়েকটা জায়গায় গন্ডগোলটা হচ্ছে, সেইখানে এরা এসে গন্ডগোলটা পাকাচ্ছে। এবং সেটা হচ্ছে কি টোটাল এরিয়ার খুবই কম অংশ, অ্যাপ্রক্সিমেটলি 96 কিলোমিটার ছড়িয়ে ছিটিয়ে আর কি সেটা বলছে। সুতরাং আমার মনে হচ্ছে যদি ওইটা আমরা কন্ট্রোল করতে পারি, ওদের বুঝিয়ে বা দরকার হলে ধমক দিয়ে যে এরকম না করলে কিন্তু অসুবিধা পড়বে, তাহলে কিন্তু সমস্যাটা মিটবে। এবং আগেই আপনাকে বলেছিলাম আগামী ফেব্রুয়ারি মাসে 16 থেকে 19-এর মধ্যে এই আমাদের বিএসএফ এর চিফ এবং ওই বাংলাদেশের একটা বৈঠক হওয়ার কথা, এবং তারা আগে থেকেই বলছেন যে আমাদের আলোচ্য, ভারতবর্ষ বলেছে আলোচ্য বিষয়ের মধ্যে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে কেন ইনফিল্ট্রেশন হচ্ছে, কি করে বন্ধ করতে পারি। এবং এর পেছনে শুধুমাত্র যে ভালো লোক আসছে তা তো নয়, অনেক আসছে, এবং সেটা উনি বললেনও এটা যে এখান থেকে কিছুটা আবার মানে সুবিধা করেও তারা ঢুকে আসছেন। এখানে একটা ওই স্লিপার সেল গঠন করছে, সেটা দিয়ে যেটা বাংলাদেশ করতে পারে এখানে এখন আমাদের মানে যারা অ্যান্টি ইন্ডিয়ান ফোর্সেস তারা এখানে একটা ছোটখাটো গন্ডগোল এখানে পাকালাম এসব করবে আর কি। ওদের ক্ষমতা নেই মিলিটারিলি ইন্ডিয়াকে কাপুরুষিত বিষয় যেগুলো রয়েছে সেগুলো যারা করার তারা করছে। খুব স্পষ্টভাবে বলছি যে যদি লড়াইয়ের দম থাকে তাহলে ময়দানে লড়াই হোক,
কিন্তু প্রসঙ্গটা কোথায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আমরা কিন্তু বাংলাদেশের শত্রু নই। মানে এখন বাংলাদেশের যা উদ্ভূত পরিস্থিতি তাতে বাংলাদেশের সঙ্গে মানে আমাদের এটা ভাবারই কথা নয়। আমাদের বর্ডার ফেন্সিং থাকবে, সেখানকার লোক এখানে যারা মনে করছেন আসবেন, পরিবারের অন্যান্য যদি আত্মীয় স্বজন থাকবেন আসবেন, দেখবেন, খাবেন, চলে যাবেন, কোনো ব্যাপার নেই, থাকুন, বেশি করে থাকুন, ওখানে মনে হচ্ছে অশান্তি হচ্ছে, এখানে ভিসা টিসা থাকলে এসে থাকুন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা মনে করছেন যে এই মুহূর্তে চলুন একটু ভারতকে খুঁচিয়ে দিয়ে আসি, যাদের এই মানসিকতা নিয়ে আসছেন, আমি বলছি খুব সাবধান। এই কারণে সাবধান, যেটা একটু আগে কর্নেল দীপ্তাংশু চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য বললেন খুব স্পষ্টভাবে, যে ভারতবর্ষ বাংলাদেশের এইসব খুচখাচ বিষয় নিয়ে ভাবারই সময় নেই। দেখুন না, সারা বছর ধরে, সারা বছরের পর বছর ধরে পাকিস্তান সিজফায়ার ছাড়া আর কি করতে পেরেছে? কিছু করতে পেরেছে আজ পর্যন্ত? কিছুই করেনি। আর এগুলো কোনো পুরুষোচিত বিষয় নয়, যারা পেছন থেকে ছুরি মারে তাদেরকে এগুলো ধর্তব্যের মধ্যে আমরা ধরি না। এখন আমাদের যেটা সবচেয়ে বেশি চিন্তার কারণ, যে আমাদের যারা বর্ডার সিকিউরিটি ফোর্স, যারা ফার্স্ট লাইন অফ ডিফেন্স এবং আর্মি, ইন্টেল শুরু করে আমাদের যারা গোয়েন্দা সংস্থা, তাদের আরো বেশি করে সতর্ক থাকতে হবে। তারা সতর্ক রয়েছেন, আরো বেশি করে সতর্ক থাকতে হবে, যাতে একটা বিন্দু মাত্র চকলেট বাজি ফাটানোর ক্ষমতা বাংলাদেশ, পাকিস্তান বা চীনের না থাকে। তাহলে এই জবাবটা আরো বেশি করে দেওয়া যাবে। যাই হোক, আমরা আজকে অনুষ্ঠান এখানে শেষ করছি। প্রত্যেককে অনেক ধন্যবাদ তাদের মূল্যবান সময় আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। নমস্কার।